আসসালামু আলাইকুম। ইকবাল সিদ্দিকী কলেজের অনলাইন ক্লাসে আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারিকুল ইসলাম জনি। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব বাংলা তৃতীয় পত্রের একটি টপিকস নিয়ে। বাংলা ব্যাকরণে তোমরা জানো যে ৩০ নম্বর বরাদ্দ থাকে। এর মধ্যে ৬ নম্বর অংশের কতে থাকে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, যেখানে ৫ নম্বর বরাদ্দ থাকে। তো এই অংশটি নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। অপপ্রয়োগ। প্রথমে আমাদের জেনে নিতে হবে এই অপপ্রয়োগটি কি। যে কোনো শব্দের শুদ্ধ বা ঠিক ব্যবহারকে বলে প্রয়োগ, আর শব্দের ভুল ব্যবহারকে, অর্থাৎ বাংলা ভাষায় ব্যবহৃত যেসব শব্দ ব্যাকরণের নিয়মে অশুদ্ধ তাকে অপপ্রয়োগ বলে। যেমন অশ্রুজল। এখানে অশ্রু শব্দের অর্থই চোখের জল। এরপরে আবার আমরা যদি জল শব্দটি ব্যবহার করি তাহলে এর অর্থ দাঁড়ায় চোখের জল জল, অর্থাৎ জল শব্দটি দুইবার ব্যবহৃত হচ্ছে। এরকম ব্যবহারকেই বলা হয় অপপ্রয়োগ। অপপ্রয়োগের জন্য মূলত তিনটি কারণ দায়ী। প্রথমে রয়েছে উচ্চারণজনিত। আঞ্চলিক ভাষার উচ্চারণের প্রভাব থেকে মুক্ত হতে না পারা এবং শুদ্ধ উচ্চারণের প্রতি অসতর্কতায় বানানের অশুদ্ধি ঘটে। যেমন অনাটন। অনাটন আসলে কোনো শব্দ না, শব্দটি হচ্ছে অনটন। কিন্তু আঞ্চলিক ভাষার প্রভাবে আমরা অনেক ক্ষেত্রেই অনাটন শব্দটি ব্যবহার করে থাকি। এরপরে রয়েছে শব্দ গঠনজনিত। শব্দের গঠনরীতি সম্পর্কে অজ্ঞতার কারণে এই অপপ্রয়োগটি হয়ে থাকে। যেমন উৎকর্ষতা। আমরা সাধারণত তা প্রত্যয় যুক্ত করি কোনো একটি বিশেষণকে বিশেষ্য করার জন্য, কিন্তু এখানে উৎকর্ষ নিজেই একটি বিশেষ্য, তাই এখানে যদি আমরা তা প্রত্যয় যুক্ত করি তাহলে এটি ভুল প্রয়োগ হবে। এরপরে রয়েছে অর্থগত বিভ্রান্তিজনিত। শব্দের অর্থ সম্পর্কে সম্যক জ্ঞান না থাকার কারণে প্রয়োগ বিভ্রান্তি ঘটে থাকে। যেমন অবদান শব্দটির অর্থ কীর্তি, আর আমরা যদি অবধান বলি সেটির অর্থ মনোযোগ। তাই এইসব শব্দ ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি সতর্ক না হই তাহলে কিন্তু বাক্যের অর্থের বিভ্রান্তি ঘটতে পারে। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এবার দেখি অপপ্রয়োগের ধরনগুলো আসলে কি কি। ১ নম্বরে আমরা যে ভুলটি করে থাকি সেটি হচ্ছে শব্দের বানানগত অপপ্রয়োগ। বানান ভাষা প্রয়োগের একটি প্রধান অংশ। বানান রীতি সম্পর্কে অজ্ঞতার ফলে শব্দের বানান বিভ্রান্তি ঘটে থাকে। এই বিভ্রান্তি রোধ করার জন্য আমাদের বাংলা একাডেমি প্রণীত যে বানানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। ইকবাল সিদ্দিকী কলেজের ইউটিউব চ্যানেলের প্রথম দিকেই বাংলা বানানের যে নিয়মগুলো রয়েছে সেগুলো আপলোড করা আছে। তোমরা যদি সেগুলো দেখে নাও তাহলে তোমাদের বানান সম্পর্কে যদি কোনো বিভ্রান্তি থেকে থাকে সেটি আশা করি দূর হয়ে যাবে। এখানে কিছু উদাহরণ দেয়া আছে। উদাহরণগুলো যদি আমরা অনুশীলন করি তাহলে অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে কি কি বানান আমরা ভুল করে থাকি। প্রথমেই দেয়া আছে এটা লজ্জাস্কর ব্যাপার। শিক্ষার্থীরা, লজ্জাস্কর আসলে কোনো শব্দ নেই, এটিকে বিশ্লেষণ করলে পাওয়া যায় লজ্জা যোগ কর। এই লজ্জা যোগ কর যুক্ত করলে পাওয়া যাবে লজ্জাকর। তাই আমরা লজ্জাস্কর শব্দটি ব্যবহার করলে সেটি অপপ্রয়োগ হবে। এটি শুদ্ধ হচ্ছে এটা লজ্জাকর ব্যাপার। গীতাঞ্জলি পড়েছ কি? মনে রাখতে হবে অঞ্জলিযুক্ত যে বানানগুলো রয়েছে সেই অঞ্জলিযুক্ত বানানের শেষে অবশ্যই হ্রস্বইকার ব্যবহার করতে হবে। যেমন গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি ইত্যাদি। এরপরে রয়েছে বিদ্বানকে সকলে শ্রদ্ধা করে। এখানে বিদ্বান বানানে দয়ের পর জ ফলা আকার ব্যবহার করা হয়েছে। আসলে বানানটি হবে দয়ের নিচে ব ফলা আকার। বহুবচনের অপপ্রয়োগজনিত ভুল। অনেক সময় অশুদ্ধভাবে বহুবচনের দ্বিত্ব ব্যবহার করা হয়। এই প্রবণতা এত ব্যাপক যে এই ত্রুটি নিরূপণ করা দুরূহ হয়ে ওঠে অনেক সময়।
তাই আমাদের বহুবচন ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যেমন এখানে দেয়া আছে সব মাছগুলোর দাম কত। লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমি মাছের পূর্বে সব ব্যবহার করেছি, আবার পরে গুলো ব্যবহার করেছি। এটি যদি আমি করে থাকি তাহলে এটি হবে অপপ্রয়োগ। আমাদেরকে হয় প্রথমে বিশেষণটি ব্যবহার করতে হবে অথবা শেষ বহুবচন বোধক শব্দগুলো ব্যবহার করতে হবে। তাহলে এটিকে আমরা লিখতে পারি সব মাছের দাম কত অথবা মাছগুলোর দাম কত। সভায় সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। এখানে সকল ব্যবহার করেছি, তারপরে সদস্যর পরে আবার আমরা গণ ব্যবহার করেছি, তাহলে এটি ভুল। আমরা এটিকে লিখতে পারি সভায় সদস্যগণ উপস্থিত ছিলেন অথবা সভায় সকল সদস্য উপস্থিত ছিলেন। সকল ছাত্রছাত্রীগণ কলেজে উপস্থিত ছিল। একই রকম ভাবে এখানে আমি আগে সকল ব্যবহার করেছি এবং পরে গণ ব্যবহার করেছি। আমাকে ব্যবহার করতে হবে যে কোনো একটি। আমি লিখতে পারি সকল ছাত্রছাত্রী কলেজে উপস্থিত ছিল। এরপরে রয়েছে গুরুচণ্ডালী দোষ। সমাসবদ্ধ শব্দের একটি তৎসম এবং অপরটি অতৎসম হলে তাকে গুরুচণ্ডালী দোষ বলে। এক কথায় বলতে গেলে কোনো একটি শব্দের মধ্যে সাধু ও চলিত রীতির যে মিশ্রণ, সেই মিশ্রণকে গুরুচণ্ডালী দোষ বলে। যেমন এখানে লেখা আছে তাহারা বাড়ি যাচ্ছে। এখানে যাচ্ছে ক্রিয়াপদটি আমি চলিত রীতিতে ব্যবহার করেছি, কিন্তু সর্বনাম তাহারা এটি আবার আমি সাধু রীতিতে ব্যবহার করেছি। আমাকে হয় পুরো বাক্যটি সাধু রীতিতে লিখতে হবে অথবা চলিত রীতিতে লিখতে হবে। তাই আমরা এটাকে লিখতে পারি তারা বাড়ি যাচ্ছে। তুমি গরুর শকটে করে এলে। এখানে শকট একটি সাধু রীতির শব্দ, তাই আমাদেরকে এটি শুদ্ধভাবে লিখতে হবে তুমি গরুর গাড়িতে করে এলে। একই রকম ভাবে মরাদাহ করে তারা বাড়িতে ফিরল। এটি শুদ্ধ প্রয়োগ হবে শবদাহ করে তারা বাড়িতে ফিরল। এরপরে রয়েছে বাচ্যজনিত ভুল। বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে বলা হয় বাচ্য। এই বাচ্য যখন আমরা বাক্যে প্রয়োগ করব তখন আমাদের সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে ক্রিয়া যদি হওয়া, হয়ে, হয়েছে, হচ্ছে, হয়েছিল, হবে এগুলো ব্যবহৃত হয়, তাহলে ক্রিয়াগুলোর আগে বিশেষণ পদ হবে এবং বিশেষণ পদ গঠন করার জন্য আমাদের ওই শব্দের সঙ্গে ইত যুক্ত করতে হবে। যেমন আমি এখানে লিখেছি ইহা প্রমাণ হয়েছে। লক্ষ্য করে দেখো ক্রিয়াপদটিতে হয়েছে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ তার আগের যে পদটি রয়েছে তাকে আমাদের ইত প্রত্যয় যুক্ত করতে হবে, তাহলে এটি শুদ্ধ প্রয়োগ হবে ইহা প্রমাণিত হয়েছে। বিধি লঙ্ঘন হয়েছে, এটিকেও তাহলে আমাদের ইত প্রত্যয় যুক্ত করতে হবে, শুদ্ধ প্রয়োগ হবে বিধি লঙ্ঘিত হয়েছে। একই রকম ভাবে সূর্য উদয় হয়েছে, এটি শুদ্ধ প্রয়োগ সূর্য উদিত হয়েছে। এরপরে রয়েছে বিশেষণ প্রয়োগজনিত ভুল। প্রমিত বাংলা ব্যাকরণে পদকে যে 8টি ভাগে ভাগ করা হয়েছে এর মধ্যে বিশেষণ অন্যতম। এটি প্রয়োগের ক্ষেত্রেও আমরা অনেক ক্ষেত্রে ভুল করে থাকি। একটি বিষয় মনে রাখতে হবে, বাংলায় উৎকর্ষের সর্বাধিক্য বোঝাতে গুণবাচক শব্দের সঙ্গে ইষ্ট প্রত্যয় যুক্ত করা হয়। যেমন কনিষ্ঠ, গরিষ্ঠ, জ্যেষ্ঠ, লঘিষ্ঠ, শ্রেষ্ঠ ইত্যাদি। এসব শব্দের সঙ্গে ভুলবশত অনেকে দুইয়ের মধ্যে একের উৎকর্ষবাচক তর এবং বহুর মধ্যে একের উৎকর্ষবাচক তম প্রত্যয় যোগ করে থাকে। এ ধরনের প্রয়োগ অশুদ্ধ ও অনুচিত, তাই এই বিষয়গুলোতেও আমাদের লক্ষ্য রাখতে হবে। যেমন এখানে দেয়া আছে বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। এখানে শ্রেষ্ঠ দ্বারাই কিন্তু গুণবাচক বোঝানো হয়েছে, সুতরাং এর সঙ্গে আমাদের তর যুক্ত করা যাবে না, তাই এটা শুদ্ধ প্রয়োগ হচ্ছে বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। এরপরে দেয়া আছে বাংলাদেশ উন্নতশীল দেশ। এখানে উন্নত নিজেই একটি বিশেষণ, তাই একে বিশেষণ করার জন্য আবার নতুন ভাবে শীল যুক্ত করলে সেটি হবে ভুল প্রয়োগ। কিন্তু আমরা এখানে শুধু উন্নত ব্যবহার করতে পারবো না, কারণ বাংলাদেশ উন্নত কোনো দেশ না। বাংলাদেশ ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে,
যাকে বলা হয় উন্নয়নশীল। উন্নয়ন এখানে একটি বিশেষ্য পদ, তাই শীল যুক্ত করে এখানে বিশেষণ করা হয়েছে, তাই এটা শুদ্ধ প্রয়োগ হবে বাংলাদেশ উন্নয়নশীল দেশ। এরপরে রয়েছে বিরাট গরু ছাগলের হাট। এখানে গরু ছাগল কিন্তু বিরাট নয়, কিন্তু আমরা বিরাট যে বিশেষণটি রয়েছে সেটি ব্যবহার করেছি গরু ছাগলের পূর্বে, তাই এই বিরাট বিশেষণটি আমাদের ব্যবহার করতে হবে হাটের পূর্বে। এর শুদ্ধ প্রয়োগ হবে গরু ছাগলের বিরাট হাট। কোন শব্দের সঙ্গে কোন প্রত্যয় যুক্ত হয় তা খেয়াল রেখে শব্দ তৈরি করতে হয়। ভুল প্রত্যয়ের ব্যবহারের কারণে বানান ভুল হয়ে যায়, আর বানান ভুল হলে বাক্যের অর্থ পরিবর্তিত হয়ে যায়, তাই প্রত্যয় ব্যবহারে সতর্ক থাকতে হয়। একই শব্দের সঙ্গে দুটি প্রত্যয় চিহ্ন বসে না। বিভক্তি না দেওয়ার কারণে যেমন বাক্যের গুণ নষ্ট হয়ে যায়, আবার বেশি দিলেও গুণ নষ্ট হয়ে যায়। যেমন দৈন্যতা প্রশংসনীয় নয়। এখানে দৈন্য নিজেই একটি বিশেষ্য, তাই একে আবার বিশেষ্য করার জন্য আমাদের তা প্রত্যয় যুক্ত করতে হয় না, তাই এর শুদ্ধ প্রয়োগ হবে দৈন্য প্রশংসনীয় নয় অথবা দীনতা প্রশংসনীয় নয়, কারণ দিন এখানে একটি বিশেষণ, তাই এই বিশেষণটিকে বিশেষ্য করার জন্য আমরা তা যুক্ত করেছিলাম, কিন্তু দৈন্য যেহেতু একটি বিশেষ্য তাই এর সঙ্গে তা যুক্ত করা যাবে না। কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়। একই রকম ভাবে উৎকর্ষ নিজেই একটি বিশেষ্য, তাই এর সঙ্গে তা যুক্ত করা যাবে না। দারিদ্রতা আমাদের অভিশাপ। দারিদ্র নিজেই এখানে একটি বিশেষ্য পদ, তাই এর সঙ্গেও তা যুক্ত করা যাবে না। আমরা শুদ্ধভাবে লিখতে পারি দারিদ্র আমাদের অভিশাপ অথবা দরিদ্রতা আমাদের অভিশাপ। তো শিক্ষার্থীরা, আশা করি বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগের প্রথম যে লেকচারটি তোমাদের সামনে উপস্থাপন করা হলো তোমরা সেগুলো বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগের বাকি যে ভুলগুলো আমরা করে থাকি সেগুলো নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।